হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের এবিটি টেস্ট পেপারের 357 নম্বর পেজের সমস্ত 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেবো। ওকে, আর তোমাদের একটু বলে রাখি, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সমস্ত এবিটি এবং পর্ষদের সমস্ত স্কুলের সলভ পাওয়ার জন্য, এবং ইতিহাস ভূগোলেরও সমস্ত 1 নম্বর ও 2 নম্বরের উত্তরপত্র আমরা একদম রেডি করে চ্যানেলে ছেড়ে দিয়েছি। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে সব কিছু সুন্দর করে সাজানো আছে। ওকে, আর সময় পেলে বাকি সাবজেক্টগুলো বিশেষ করে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানও দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো একদম 357 নম্বর পেজে দেখো, একদম প্রথম প্রশ্নটা আছে বার্ষিক, এখানে এক্স ছিল, আমি এটাকে কিন্তু আর করে দিয়েছি, কেন এটা আর হবে বলে এটা প্রশ্ন ভুল ছিল। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ দেওয়া আছে, তাহলে আমি মোট সুদ বার করব সমান এইটা লিখব। হলো, আচ্ছা তাহলে আসলটা জানি না, তাহলে আসল সমান আমি ধরে নিতে পারি এক্স। দেখো তাহলে ধরি আসল সমান এক্স টাকা। হলো, তাহলে অতএব তাহলে সুদ আই ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু পিটি। হলো, টিটা এখানে কত, এন ইকুয়াল টু R/100। হলো, এবারে এই সূত্রটা দেওয়া আছে প্রশ্নে দেওয়া সূত্রটা লিখে দিচ্ছি, PNR/100, 25 দেওয়া আছে প্রশ্নে। দেখো 25 4 100। আচ্ছা, এবার আর আর কাটা গেল, এন কাটা গেল, তাহলে কি পড়ে আছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু 4p। হলো, এই উত্তরটা কিন্তু তোমাদের আছে বির দাগে, তোমরা বিতে দাগ দেবে। এটা একের আই হলো, তারপর একের দুটো আইয়ের প্রশ্নটা দেখো, এই যে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে বীজদ্বয় সমান হলে সি এর মান কত। তোমরা মাথায় রাখবে, সমীকরণে বীজদ্বয় সমান হলে নিরূপক সমান 0 হয়। নিরূপক কাকে বলে, বি স্কোয়ার মাইনাস 4c-কে নিরূপক বলে, এটা তোমরা মুখস্থ রাখবে। সমীকরণটা কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর বলছে বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি, এইটা বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। হলো, এটা সমান হওয়ার শর্ত। আচ্ছা, এখানে দেখো বিটা কত, প্রশ্নের বিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4, এটাও এ আছে, একটু দেখে নেবে, প্রশ্নে কিন্তু চেঞ্জ করে দেয়, সিটাও সি আছে সমান 0, সব কিছু একই। তাহলে সির মান বার করতে হবে, তাহলে আমি এই অংশটাকে এ পাশে রাখলাম, সমান এইটাকে এ পাশে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস বি স্কোয়ার, দুপাশে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে সি সমান কী হবে, বি স্কোয়ার বাই 4a। ওকে, বি স্কোয়ার বাই 4a, এই অপশানটা কিন্তু তোমাদের, অপশানটাও সিতে আছে, এই অপশানটা বি স্কোয়ার বাই 4a, এটা কিন্তু ডিতে আছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। হলো, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। আমি দুটো বৃত্ত আঁকলাম, প্রথমটা 5 সেমি ব্যাসার্ধ, তাহলে প্রথমটা একটু বড় হবে। আচ্ছা, তারপরে 3 সেমি ব্যাসার্ধ। হলো, দুজনের কেন্দ্র এইটা। হলো, কেন্দ্র দুটির নাম দিলাম এ আর বি, কেন্দ্র দুটি দূরত্ব বলছে, তার মানে এইটা বার করতে হবে। ওকে, এটা তাহলে 5 সেমি, এটা 3 সেমি, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তো এই বিন্দুতে ধরলাম বহিঃস্পর্শ করেছে, এটা তুমি পি নাম দিতে পারো। যাই হোক, এখানে তোমাকে এ বি বার করতে হবে, এ বি, তাহলে এ বি সমান এখান থেকে এত দূরত্ব কত, তো 5 + 3 সমান 8 সেমি। হলো, 8 সেমিটা দেখো তোমাদের উত্তর ডিতে আছে। হলো, তারপরে আইভির দাগেরটা যাচ্ছি আমরা, আইভির দাগেরটা দেখো, আইভির দাগেরটা এই যে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি, এর মান কত, নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো কোণের অঙ্ক।
আচ্ছা, আমি তুলে নিচ্ছি সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। ওকে, এটাকে তাহলে আমরা কি করব? দেখো, আমরা এটাকে লিখছি সাইন 43, যাই আছে তাই লিখছি। এটাকে যদি পুরক্ষণে করি তখন এটাকে কি লিখব বলো দেখি? কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। দেখো কস কস আছে, এই দুটো বিয়োগ করে দেখো এইটা হবে, প্লাস এটাকে কস 43 ডিগ্রি রাখলাম আর এটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 করলাম। দেখো এটা যা আছে একই, এটা দেখো 90 থেকে 43 বাদ দাও, দেখো 47 হবে। ওকে, তাহলে এটা কি দাঁড়াবে? সাইন 43 ডিগ্রি, আর এটা কি হবে পুরক্ষণের সূত্রে? কস 90 মাইনাস থিটা সমান কী হয়? সাইন থিটা। তাহলে সাইন 43 ডিগ্রি, এটা কস 43 তো আছে, আর সাইন 90 মাইনাস থিটা কী হয়? কস থিটা, এটা থিটা আর কি, কস 43 ডিগ্রি। ওকে, তাহলে সাইন সাইন মানে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস এটা কস কস গুণ করে তাহলে কি কস স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলো। এই 1 অ্যান্সারটা তোমাদের সম্ভবত আছে বিতে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তারপরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা দ্বিগুণ হলে, মানে আগে ব্যাসার্ধ যা ছিল তারপরে দ্বিগুণ করলে আয়তন বৃদ্ধি পাবে কত? তাহলে আগে ব্যাসার্ধ ধরি আর ছিল, তাহলে যখন আর ছিল ব্যাসার্ধ, যেহেতু 1 নম্বর শর্টে করে দিচ্ছি, তখন আয়তনটা কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? আর যখন ব্যাসার্ধটা 2r হলো তখন কি হবে? 1/3 পাই আর আর এর মান কত? 2r, আর স্কোয়ার এইচ সমান কত হবে? 1/3 পাই 4 আর স্কোয়ার এইচ, এটা এইচ। ওকে, তাহলে কি 4 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো। তাহলে কত বৃদ্ধি পেল? আগে ছিল এইটা, পরে হলো এইটা, তাহলে অর্থ বৃদ্ধি পেল তাহলে এইটা বিয়োগ ওইটা নাকি? তাহলে এটা তোমাদের সম্ভবত 3 গুণ হবে। ওকে, দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই চারটে আয়তন থেকে একটা আয়তন বাদ দিলে কি হবে, তাই না? 3 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, আচ্ছা, এটা কিন্তু তোমরা এই বৃদ্ধি মানে কত বাড়লো বা কত কমলে থাকলে সেটা বিয়োগ করতে হয়, এটা তোমরা এইভাবে করবে না, হলো ডাইরেক্ট তোমরা কত গুণ বৃদ্ধি পেয়েছে বলো। হ্যাঁ, ব্যাপারটা বুঝবে, কত বৃদ্ধি পেয়েছে বলা আর কত গুণ বৃদ্ধি পেয়েছে বলা, বিষয়টা কিন্তু মাথায় রাখবে, যেটা কিন্তু আমিও গুলিয়ে ফেললাম। এটা বলছে কত গুণ, মানে এটা দেখো, এটার সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ আছে ধরো, আর এর সঙ্গে 4 গুণ, তাহলে অতএব কী আছে? 4 গুণ বৃদ্ধি পেল। এই অ্যান্সারটা হবে 4 গুণ, তোমাদের আছে অ্যান্সার ডিতে। ক্লিয়ার? শুধু যদি কত বৃদ্ধি পেল বলে তখন কিন্তু বিয়োগ করতে হবে, কিন্তু বলেছে কত গুণ বৃদ্ধি পেল, এখানে কিছু নেই, মানে এইটার সঙ্গে 1 গুণ আছে, এইটার সঙ্গে দেখো 4 গুণ, মানে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ওকে, তার পরের প্রশ্নটাই দেখো যাচ্ছি আমি। তার পরেরটাতে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ, এটা হবে ডি। হলো, এই অ্যান্সারটাও
ডি হবে। তাহলে ভিআই এর যে অ্যান্সারটা এটা হবে ওজাইভ। হলো, তারপরের দাগে আমরা যাচ্ছি। তারপরে দেখো 2 দাগের প্রথম প্রশ্নটা, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি হয় সেটি হচ্ছে সমহার বৃদ্ধি। হলো, এটা তাহলে লিখে নিচ্ছি আমি 2 আই সমহার, শূন্যস্থানে এটা লিখব। হলো, তারপরে 2 দ্বিতীয়টা, এই অঙ্কটা দেখো দেওয়া আছে a/b সমান 3/2 এবং b/c সমান 3/2, এইটার মান বার করতে বলছে। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে, a/b সমান দেওয়া আছে 3:2, আবার b/c-ও সমানও দেওয়া আছে 3:2। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, একে আমরা a/b/c বার করব। তাহলে আমরা প্রথমে এইটাকে দেখো, এই 3টা এদের সঙ্গে গুণ করব, এই 2টা এদের সঙ্গে গুণ করব। ওকে, তাহলে 3 × 3 = 2 × 3, আর এই 2টা এদের সঙ্গে গুণ করব, তাহলে 3 × 2 = 2 × 2। হলো, এটা কত হবে 9:6, এটা হবে 6:4। তাহলে দেখো, অতএব a/b/c সমান কত হবে 9:6:4। হলো, 9:6:4। ক্লিয়ার? এবারে আমরা কি করতে পারি, যেহেতু a/b/c এর অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে অতএব a সমান ধরো 9k। ওকে, তাহলে b সমান 6k আর c সমান 4k। ওকে, এবারে দেখো বইতে বার করতে কি বলেছে, যে এখন বইতে দিয়েছে a+b/b+c। ওকে, আমি এর মানটা বসিয়ে দেবো 9k প্লাস বির মানটা কত হবে 6k, তারপরে নিচে বির মান 6k প্লাস, আচ্ছা এটা কি লিখে দিলাম, এটা সি সমানটা কোথায় গেল, সি সমান 4k। ওকে, তাহলে সিটা হচ্ছে 4k। এখানে যদি আমি 3 যদি কমন নেই, আচ্ছা কমন নেওয়ানোর কি আছে এখানে, তোমার 9×6 = 14। ওকে, ডাইরেক্ট লিখে দাও 14k বাই 14 15k বাই 10k, 10 কাটা গেল, 5 3 15, 5 2 10। ওকে, দেখো তাহলে 3/2, মানে এই 3/2 আছে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, a+b/b+c সমান 3:2। ওকে, তাহলে এটাকে তোমরা শূন্যস্থানে লিখবে। তারপরের অঙ্কে চলো। তারপরের প্রশ্ন দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। সম্পূরক মানে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কী হবে, সম্পূরক হবে। ওকে, দেখো 3 দাগের উত্তরটা সম্পূরক লিখে নিচ্ছি, এটাই শূন্যস্থানে লিখবে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, sin 3θ সমান হাফ হলে cos এত এর মান কত। তাহলে এখান থেকে আমি থিটার মান বার করব, করে নিয়ে এই থিটার জায়গায় বসিয়ে দেব। দেখো আমি তুলে নিচ্ছি sin 3θ সমান হাফ। তাহলে হাফটা সাইন কতর মান হাফ বলো দেখি। আচ্ছা এখানে না লিখছি না, পাশে লিখে দেবে, হলো তাড়াতাড়ি হয়ে যাবে। sin θ সমান হাফটা সাইন কতর মান, sin 30-এর মান হাফ, তাহলে সাইন উড়ে যাবে। তাহলে 3θ সমান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে, 30 ডিগ্রি বাই 3 সমান 10 ডিগ্রি।
থিটার মান 10 ডিগ্রি, এখানে শুধু থিটার জায়গায় 10 বসিয়ে দেবে, তাহলে 90 ডিগ্রি। কস কস 90 এর মান কত? 1। ওকে, তাহলে এটাকে শূন্যস্থানে বসিয়ে দেবে। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো ভিত দাগে কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য এইটা, তবে তার আয়তন কত? হলো, তাহলে ঘনকের কর্ণের সূত্র জানো, বাহু √3, তাই তো? বা তাহলে বাহু √3 সমান এইটা, তাহলে আমরা কি লিখতে পারি? বাহু √3 সমান √48। ওকে, তাহলে বাহু সমান কত হবে? √48/√3। হলো, √48কে ভেঙে নাও, 16 3 48, তাই তো? তাহলে 4 × 4 লিখতে পারো। ওকে, 4 × 4 3, আর এটা √3, এটা তাহলে কী হবে? 4√3 হবে, এটা √3, এটা √3 কেটে যাবে, তাহলে বাহুর মানটা কত? 4। তাহলে অতএব আয়তন কত? আয়তনের সূত্র কি? বাহু কিউ, তাই তো? তার বাহুটা কত? 4, 4 কিউ সমান কত? 64। ওকে, 64 ঘন একক। মানে 2 নম্বরের থাকলে এরকম লিখে করবে, শর্ট প্রশ্ন তো লেখার দরকার নেই, উত্তর বার করতে পারলেই হলো। ওকে, এটা তাহলে শূন্যস্থানে বসাবে। আচ্ছা, তারপরে ভিআই দাগেরটা দেখো, ভিআই দাগেরটা আছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু। দেখো এই যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু ড্যাশ প্রবণতার মাপক হলো, এটা কেন্দ্রীয়। হ্যাঁ, উত্তরটা হবে কেন্দ্রীয়। ওকে, চলো আমরা তার পরের দাগে যাচ্ছি, সত্য মিথ্যাতে। দেখো সত্য মিথ্যার একদম প্রথমটি, সময় স্থির থাকলে, মানে সময় কিন্তু স্থির থাকবে, মূলধনের সঙ্গে লভ্যাংশের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা কিন্তু মিথ্যা, এটা সরল সম্পর্ক হবে। তার কারণ সময় যখন স্থির থাকছে, মূলধন বাড়ালে লাভও বাড়বে, তাই না? তো যার জন্য এটা কিন্তু সরল সম্পর্ক, তাহলে আইটা কি হবে? মিথ্যা হবে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, এত 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 ক্রমিক সমানুপাতি বলছে। আচ্ছা, ক্রমিক সমানুপাতির কন্ডিশন কি? এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা। দেখি যদি সমান হয় তাহলে সত্য, তাহলে এক্স কিউ ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউ। তো কোনাকুনি গুণ করে নাও, তাহলে হবে x⁴ y⁴ সমান এটা এইটার এইটা গুণ করো, এও x⁴ y⁴, তো সমান হচ্ছে, তার মানে এটা সত্য। ওকে, তারপরে প্রশ্ন দেখো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত। তাহলে আমি দুটো ছবি আঁকি, দুটি বৃত্ত বলছে পরস্পরকে স্পর্শ করেছে, হলো। এবারে এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা, পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কোনটা? এইটা হবে, তাই না? স্পর্শ বিন্দুটি বলছে কেন্দ্র দুটি সংযোজক সরলরেখা, তাহলে এই কেন্দ্র দুটোকে যোগ করো, তো এই সংযোজক সরলরেখার উপরে তো স্পর্শ বিন্দুটি অবস্থিত হচ্ছে, তাই না? তাহলে এটা সত্য। ওকে, তারপরের প্রশ্নে চলো। দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তনও দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা? দেখো, তাহলে ব্যাসার্ধ যখন আর ছিল, তাহলে ব্যাসার্ধ আর হলে তখন আয়তন কত? πr²h। আচ্ছা, এটা তো একটা নিরেট গোলক বলেছে না,
দেখো গোলকের ব্যাসার্ধ আর হলে তখন তার আয়তনটা হচ্ছে কত না 4/3 হলো, 4/3 পাই আর কিউ। ওকে, ওটা হবে না, হ্যাঁ। তাহলে যখন ব্যাসার্ধ আর তখন গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। বলছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, মানে ব্যাসার্ধ 2r করা হলো, তখন আয়তন হচ্ছে কত হবে? 4/3 পাই আর মানে 2r এর হোল কিউ। তাহলে এটা সমান তাহলে 4/3, এটা 8 আর কিউ। তাহলে একে আমরা কি লিখতে পারি? 8টাকে যদি পাশে লিখে 8 × 4/3 পাই আর কিউ। তাহলে কত গুণ, গুণ বলেছে কিন্তু কত বেড়েছে নয়, কত গুণ? এইটা 1 গুণ, দেখো এটা 8 গুণ হয়েছে, ক্লিয়ার? তাহলে এটা দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে যে বলেছে এটা কিন্তু মিথ্যা। ওকে, সূত্রগুলো একটু সিরিয়াস ভাবে লিখবে। তারপরে প্রশ্ন দেখো, y প্রপোর্শনাল 1/x হলে বলছে কি না y/x সমান অশূন্য ধ্রুবক হবে। তাহলে দেখো y প্রপোর্শনাল x, তাহলে y সমান কি হবে? k/x, তাহলে xy সমান, তাহলে y সমান k/x, তাহলে xy সমান k হবে, তাই তো? তাহলে এটাই তো অশূন্য ধ্রুবক। তাহলে অশূন্য ধ্রুবক সমান আমাদের আসছে xy সমান xy সমান k আসছে, আর বইতে দেওয়া আছে y/x সমান k। তাহলে এটা কিন্তু বইতে যেটা দেওয়া আছে মিথ্যা। ওকে, এই কেটাকে কি বলে? অশূন্য ধ্রুবক। শর্ট প্রশ্নে অত লিখতে হবে না, কিন্তু 2 নম্বরে লিখবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত লম্বটি বৃত্তের কেন্দ্রগামী হবে। অবশ্যই কেন্দ্রগামী হবে, এটা সত্য। আমি তবু ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা বৃত্ত, হলো কেন্দ্র এইটা। আচ্ছা, এইটা ধরো এর স্পর্শক, হ্যাঁ। স্পর্শকের কি বলছে? বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দু এটা, স্পর্শবিন্দুতে অঙ্কিত কেন্দ্রগামী লম্বটি হচ্ছে কেন্দ্রগামী হবে, ক্লিয়ার? এই একটা বৃত্ত, বৃত্তের স্পর্শক এটা, হ্যাঁ। স্পর্শবিন্দু ধরো আমি পি দিলাম, এটা ধরো ও দিলাম, হ্যাঁ। এটা ধরো XY দিলাম, হলো। তাহলে আমি কি লিখতে পারি? যে ওপি লম্ব XY, ক্লিয়ার? তাহলে বৃত্তের স্পর্শবিন্দুতে মানে বৃত্তের স্পর্শক এইটা স্পর্শক, তার স্পর্শবিন্দু এইটা, অঙ্কিত লম্বটা হচ্ছে কেন্দ্রগামী হয়, হলো। এটা কেন্দ্র, তাহলে এটা সত্য। ওকে, দেখো তারপরে আমরা 4-এর আই করব। দেখো, একটি যৌথ ব্যবসায়ে মোট মূলধনের এত অংশ এ, এত অংশ বি। তাহলে মোট মূলধনটা জানি না, মোট মূলধন এক্স ধরে নেব। আচ্ছা, তারপরে কি বললাম? বাকি অংশ সি। তাহলে 3 জনের মূলধনটা বার করব আগে, তাদের অনুপাত বার করব। অনুপাত বার করলেই এই যে মোট লাভ তো দেওয়া আছে, তাই না? তাহলে এর লাভটা নিশ্চয়ই পেয়ে যাব। দেখো আমি লিখছি তাহলে কি, মোট মূলধন ধরি, মোট মূলধন সমান কত হবে? x টাকা, হলো। তাহলে অতএব এর মূলধন কত বলছে? মোট মূলধনের মানে x, মোট মূলধনের 1/2 অংশ, হলো। তাহলে কি হবে? x/2। আবার বি এর মূলধন কত? মোট মূলধনের 1/6 অংশ, তাহলে x/6। ওকে, আবার বাকি অংশ সি, তাহলে সি এর মূলধন কত?
বাকি মানে কি মোটটা এইটা, আর এই দুটো বিয়োগ করে দেবো x/2। মোটটা থেকে এই দুটো বাদ দিলেই তো তবে বাকিটা থাকবে, সেটাই তো সি। মোট এইটা, মোট এইটা, মোটটা থেকে এই দুটো এ আর বিটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেটাই সি। এটাই তো প্রশ্ন বলেছে, তো বাকি অংশ। তাহলে এক্স মাইনাস এটা হচ্ছে 6, 3x প্লাস এক্স মাইনাস 5x/6 তাহলে এটা 3x প্লাস এক্স, তাহলে 4x এটা। ওকে, 4x মানে এটাও 4 হবে, 2x/6 মানে 2 3, তাহলে x/3 অংশ। ওকে, তাহলে আমরা তিনজনের মূলধনটা পেয়ে গেলাম। এবারে তিনজনের মূলধনের অনুপাতটা নিশ্চয়ই বার করে নিলে অঙ্কটা একটু সহজ মনে হবে একদম, তাই তো? দেখো, অতএব A/B/C সমান, তাহলে কী হবে x/2 x/6 x/3। ওকে, তাহলে এটা সবার মধ্যে এক্স আছে, তাহলে উড়ে যাবে 1/6 1/3। ওকে, এদের 2 6 আর 3-এর লসাগুটা কত দেখে নাও। 18। ওকে, তাহলে 18 দিয়ে সবাইকে গুণ করতে হবে। 3 6 18, 3 6 18, 6 3 18, 2 9 18। ওকে, তাহলে 9:3:6, এটা সবাইকে 3 দিয়ে কাটবে, মানে 3 3 9, 3 1 3, 3 2 6 হলো, এটাই। তাহলে অতএব এ পায় বলছে, এটা কত হচ্ছে প্রথমটা, অতএব এ পাবে কত, মোট লাভের কত, মোট লাভটা কিন্তু দেওয়া আছে 18,000। 18,000 ইন্টু এটা কত, এটা 3 বাই এদের যোগফল হলো, তাহলে 6 3 18, 9,000 টাকা। ওকে, তাহলে এ পাবে মানে এর লাভ্যাংশের পরিমাণ, এর লাভ্যাংশের পরিমাণ 9,000 টাকা। ওকে, তার পরের প্রশ্নে চলো। আচ্ছা, তার পরের প্রশ্ন দেখো, বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদটা আসলের এত অংশ হবে। হলো, 5 বছরের সুদটা কী হবে, আসলের এত অংশ। আচ্ছা, তাহলে আসল আমি ধরে নিই, আসল সমান কত, x টাকা ধরলাম। আচ্ছা, তাহলে সুদটা হচ্ছে কত হবে, সুদটা কী বলেছে, আসলের এত অংশ, মানে এক্স এর 1/4 হলো, তাহলে x/4 টাকা হলো। আচ্ছা, এবারে আমি তাহলে সুদটা বার করে নিই। সূত্র কী হবে, যে I = PTR/100, PTR/100। ওকে, তাহলে দেখো সুদটা তো দেওয়া আছে, তাহলে সুদের জায়গায় বসিয়ে দিচ্ছি x/4 সমান P ইন্টু টিটা কত, 5 বছরের, R/100। ওকে, তাহলে 25 হলো, তাহলে 5 5 25, ক্লিয়ার।
আচ্ছা এখানে তো এটা এক্স হবে, তাই না? আসল তো এক্স, হলো। এই পির জায়গায় এক্স বসাতে হবে, তাহলে এক্স এক্স কাটা গেল, তাহলে 5 আছে নিচে, কোনাকুনি গুণ করলে তাহলে আর সমান হচ্ছে 5%, হলো। তাহলে এটা তাহলে উত্তরটা তোমাকে লিখে দিতে হবে, অতএব দিয়ে তোমরা কিন্তু উত্তরটা লিখে নেবে। ওকে, দেখো আমি অতএবটা লিখে দিয়েছি, কেননা তোমরাও লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে সব কিছু হয় না। বাড়িতে যেমন প্র্যাকটিস করবে তার প্রতিফলন কিন্তু পরীক্ষার হলে ঘটবে, তার জন্য একটু লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা তার পরের প্রশ্ন দেখো তোমরা, তার পরের প্রশ্ন দেখো, কে এর মান, কে এর কোন মানের জন্য এত দ্বিঘাত সমীকরণে একটি বীজ হবে এইটা। তাহলে এই বীজটাকে এখানে বসিয়ে দেবো, পুট করে দেবো, তাই না? এক্সের জায়গায় বসিয়ে দিলেই তো কে এর মানটা বেরিয়ে যাবে। দেখো তাহলে সমীকরণটা কী আছে, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন একটি বীজ কত আছে, 2/3, 2/3 বসিয়ে পাই 7 ইন্টু 2/3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে, 2 দিয়ে 4, 7 4 28, 28/9 প্লাস 2k/3, এটা হচ্ছে সরি -3। তাহলে এইটা এদিকে রাখবো, 2k/3 ইকুয়াল টু, এটা এদিকে চলে যাবে 3 মাইনাস 28/9, 9 লসাগু হবে, তাহলে -28 হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা -1/9। তাহলে অতএব কে ইকুয়াল টু কত হবে, তো -1/9, এই 3টা এদিকে গেলে উপরে হবে, 2টা এদিকে নিচে আসবে, 3 3 9, তাহলে -1/6। ওকে, তাহলে প্রশ্ন যেটা চেয়েছিল কে এর কোন মানের জন্য, তোমরা লিখে নেবে যে অতএব কে সমান -5 জন্য, পুরো পুরো লাইনটা লিখে নেবে, সরি কে সমান -1/6 হলো, কে সমান -1/6 এর জন্য 7x² প্লাস kx মাইনাস 3 দ্বিঘাত সমীকরণে একটি বীজ সমীকরণের একটি বীজ 2/3 হবে। ওকে, 2 নম্বর থেকে কিন্তু খাতা ফ্রেশ করতে হবে। ওকে, তোমাকে অতএব লিখতেই হবে, নাহলে নম্বর পড়বে না। আচ্ছা তার পরের প্রশ্ন দেখো, x সমান এইটা দেওয়া আছে, আর √x প্লাস 1/√x এর মান বার করতে বলছে। দেখো x এর মান এইটা দেওয়া আছে। আচ্ছা আমি কি করব, এখন √x প্লাস 1/√x হলো, এইটার হোল স্কোয়ারটা আমি বার করব, হলো। তাহলে কী হবে, a² প্লাস 2ab প্লাস b², তাহলে এটা কত হবে, x প্লাস 2 প্লাস 1/x হলো। আচ্ছা এক্স এর মানটা কত জানি তো আমরা, এইটা বসিয়ে দিচ্ছি, 3 প্লাস 2√2 প্লাস 2, 1/x এর মানটা কত হবে,
তোমাকে 1/x-এর মানটা বার করতে হবে। এখানে x সমান যদি এইটা হয় 1/x সমান কত হবে? 1/x সমান 1/3 + 2√2। ওকে, এবারে এর বিপরীত দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাহলে কি 3 - 2√2, ওপরেও 3 - 2√2, তাহলে ওপরে 3 - 2√2 থাকলো, আর নিচে a + b * a - b মানে a স্কোয়ার মানে 9 স্কোয়ার, এ 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 9, মাইনাস 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার 2 4 2 8, মানে নিচে 8 আসছে, তাই না? মানে এটাকে ডাইরেক্ট তাহলে 9 লিখে দিই, তাহলে সমান কত দাঁড়াবে বলো দেখি? 3 - 2√2, তাহলে 1/x-এর মান 3 - 2√2। একটু ঘেটে গেল, তোমরা একটু ফ্রেশ করে নেবে। ওকে, তাহলে 3 - 2√2, এটা কাটা গেল। ওকে, 3 3 6 7 8, তাহলে এইটার বর্গ সমান এইটা, তাহলে অতএব শুধু এইটার মান কী হবে? √x + 1/√x সমান কী হবে? ±√/8। ওকে, তাহলে +- 2 × 2 × 2, তার মানে কি +- 2√2। ওকে, এই প্রসেসে করবে, অনেকটা সহজ হবে। ওকে, যাদের সমস্যা হবে ভিডিওগুলো একটু বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো তারপরে ভিত দাগের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা, এটা কিন্তু আগে অঙ্ক ছিল, দুটি জ্যা এখানে দুটি জ্যা সমান হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এ ও বি 60 ডিগ্রি এবং সিডি 10 সেমি হলে ও ডি এর দৈর্ঘ্য কত? দেখো আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকি, দুটি জ্যা, আচ্ছা এ বি, এটা হচ্ছে সিডি হলো। আচ্ছা এ ও বি 60 ডিগ্রি হলো, এইটা হচ্ছে কত? 60 ডিগ্রি। ছবিটা একটু ছোট হয়ে গেল। এইটা 60 ডিগ্রি। আর সিডি 10 হলো, এই যে সিডি এটা 10। আচ্ছা দুটো জ্যা যেহেতু সমান, এখানে সমান হবে, আচ্ছা তাহলে কি লিখব? এ বি সমান সিডি সমান 10 সেমি। ওকে, আচ্ছা ও ডিটা বার করতে বলছে, ও ডি আমরা বার করব। ওকে, আচ্ছা যেহেতু দেখো এই যে ও এ আর ও বি কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি এই দুটো বাহু যদি সমান হয় এই দুটো কোণও সমান হবে। আচ্ছা আবার ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দেবে। ওকে, তাহলে কি লিখব? তা কোণ ও এ বি, ও এ বি সমান কোণ ও বি এ, ও বি এ। ওকে, আচ্ছা এইটাকে আমি সমান এক্স ধরে নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা কি লিখব? তাহলে এটা এক্স, এটাও এক্স, এক্স প্লাস 60 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি। এক্স প্লাস 60 ডিগ্রি সমান কত হবে? 180 ডিগ্রি। তাহলে 2x = 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এক্স সমান কত হবে? 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এক্স সমান 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60 হলো, তিনটে কোণই সমান। তাহলে অতএব কি লিখতে পারি? যে ত্রিভুজ ও এ বি কি সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে সমবাহু যদি ত্রিভুজ হয় মানে তিনটে বাহু সমান। ওকে, তাহলে অতএব আমাকে চেয়েছে কি ওডি। ক্লিয়ার? ওডি, এই যে ওডি মানে এই অংশটা ওডি, তাহলে এর এ বি যা, সরি ও ও বি যা ওডিও তা,
আর ও এও তা, তাই না? আবার এ বিও তা, তাই না? এ বির মান কত? 10 দেওয়া আছে, তাহলে কত? ওডি, যেহেতু সমবাহু ত্রিভুজ, 3টে বাহু সমান, তাহলে এই বাহুটা যা এই বাহুটাও কত সমান তো। আর তাহলে এটা ওডি চেয়েছে, এটাও সমান হবে, তাহলে ওডি এর মান 10 সেমি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু বারবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সমবাহু মানে কি? এই বাহু এই বাহু এই বাহু, 3টে বাহু তো সমান, তার মানে এটাও ব্যাসার্ধ, এটাও যদি যোগ করি এটাও তো ব্যাসার্ধ হবে, তাহলে এদের যদি 3টে বাহু যদি 10 হয়, তাহলে এও 10 হবে, ওডিও 10 হবে। হ্যাঁ, ওডি এর দৈর্ঘ্য চেয়েছে। ওকে, ওডি এর মান বা ওডি এর দৈর্ঘ্য এত সেমি। তারপরের প্রশ্নে চলো। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ভিআই দাগে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ও ওই বৃত্তের কেন্দ্র। ওকে, যদি সিওডি 120 ডিগ্রি এবং বিএসি 30 ডিগ্রি হয়, তবে বিওসি এর মান কত? আচ্ছা, ছবি না আঁকলে বোঝা যাবে না। আমি একদম প্রথমে দেখো, আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিচ্ছি। ওকে, বৃত্তস্থ চতুর্ভুজটা ওকে, এবারে এ বি সি ডি, ক্লিয়ার? এবারে এটা ও, এবারে কি কি দিয়েছে দেখো, দিয়েছে সিওডি, তাহলে সিওডি, তাহলে এইটা যোগ করো, এটা দিয়েছে 120 ডিগ্রি। ওকে, তারপরে হচ্ছে বিএসি, বি বিএসি। ওকে, তাহলে বিএসি এইটা দিয়েছে 30 ডিগ্রি। বার করতে বলছে বিওসি, বিওসি এটা কত? ওকে, বিওসি মানে এইটা, বিও এইটা, এটা বিওসিটা বার করতে বলছে। আচ্ছা, আমি তাহলে লিখছি, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। একটু বুঝে বুঝে করবে এগুলো। ওকে, আচ্ছা, দেওয়া আছে কি কি গো? দেওয়া আছে আমার সিওডি, তাই তো? সিওডি, সিওডি 120 ডিগ্রি হলো, এবং কোণ বিএসি সমান 30 ডিগ্রি। আচ্ছা, এবারে ওবি আমি যোগ করলাম, ওবি যোগ করলাম এই পর্যন্ত। এবারে দেখো বিসি যে বৃত্তচাপ হলো, এই যে বিসি বি আর সি, বিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোনটা হচ্ছে কত? বিওসি, কত? বিওসি, এটাই লিখছি, দেখো একটু বুঝবে। ছবিটা হয়তো একটু তোমাদের অন্যরকম মনে হতে পারে, যার জন্য একটু ভেঙে লিখছি। বিসি বৃত্তচাপের সাপেক্ষে এই যে বিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোনটা? এইটা, তাহলে বিওসি, বিওসি। অতএব বিওসি সমান, দেখো বিওসি সমান আমি কি লিখতে পারি? 2 ইন্টু বিএসি লিখতে পারি। বিএসি এইটা, এই যে বিসি বৃত্তচাপ হলো, বিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ এইটা, আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাই না? তাহলে কি হয়? কেন্দ্রস্থ কোণটা কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যার জন্য বিওসি সমান 2 ইন্টু বিএসি লিখেছি। ওকে, আচ্ছা, বিএসির মান কত দেওয়া আছে? 30।
তাহলে মানে 60 ডিগ্রি। তো এখানে উত্তরটা বেরিয়ে গেল, হলো। তা বিওসি কোণের পরিমাপটা চেয়েছে, বিওসি কোণের পরিমাপ কত, তাহলে 60 ডিগ্রি। ক্লিয়ার? ভিডিওটা বারবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই প্রশ্নে দেখো এই যে 120 ডিগ্রি, এটা কিন্তু প্রয়োজনই পড়লো না। ক্লিয়ার? এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। ওকে, দেখো তার পরের প্রশ্ন, আর কস থিটা সমান এইটা, আর সাইন থিটা সমান এইটা। বি আচ্ছা এখানে বি তো হবে না, এখানে থিটা হবে, হলো। থিটা তো দেওয়া আছে, হলো। থিটা সূক্ষ্মকোণ হলে আর এবং থিটা এর মান নির্ণয় করো। দেখো আমি আর কস থিটা সমান এইটা আর আর সাইন থিটা সমান এইটা তুলে নিয়েছি, হলো। আচ্ছা আমি এইটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এইটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এখন 2/1 করে পাই, তাহলে কি লিখব, আর সাইন থিটা বাই আর কস থিটা সমান কত, 2/2√3, আর কাটলো, তাহলে কী হবে, এটা ট্যান থিটা 1/√3, হলো। 1/√3, আচ্ছা আচ্ছা তারপর লিখছি ট্যান থিটা 1/√3, ট্যান কতর মান, ট্যান 30 ডিগ্রি মান, ট্যান ট্যান বিদায়, তাহলে থিটা সমান 30 ডিগ্রি হলো। ক্লিয়ার? তাহলে থিটার মানটা পেয়ে গেলাম। এবারে আমাদের যেটা চেয়েছে আর এর মান, তাহলে তাই তো, অতএব আর সমান কত হবে, তোমরা এইটাতে যে কোনো একটা সমীকরণে থিটার মানটা বসিয়ে দাও না। অতএব আর সাইন থিটার মান কত, 30 ডিগ্রি সমান 2, আর সাইন 30 সমান কত, হাফ 2, তাহলে আর সমান কত হবে, 4, হলো। অতএব আর ও থিটার মান, অতএব আর ও থিটা এর মান 4 আর 30 ডিগ্রি। ওকে, তারপরের প্রশ্নে চলো। তারপরের প্রশ্ন দেখো, এইটা মাইনাস এইটা এর মানটা বার করতে বলছে। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। আচ্ছা এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, একে কী লিখতে পারি, কস স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা এটা কি লিখতে পারি, এটা সেক তো, তাহলে একে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা -1, তার মানে কি লিখতে পারি, কোস স্কোয়ার থিটা। কোস স্কোয়ার থিটা, তাই তো। দেখো এটা কোসেক স্কোয়ার 80 ডিগ্রি, হ্যাঁ, -1। ওকে, এটা 1/cos সমান কী হবে, সেক স্কোয়ার 80 ডিগ্রি, এটা মাইনাস নিচে কি কোসেক স্কোয়ার থিটা -1, এটা কী হবে, কট স্কোয়ার থিটা হবে, তাহলে 1/cot হবে, তাই না, 1/cot স্কোয়ার 80 ডিগ্রি, সেক স্কোয়ার 80, 1/cot মানে কি ট্যান হবে, হলো। এটা ট্যান স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা কী হবে, 1 হয়, হলো। এই সূত্রগুলো কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, না হলে বুঝতে পারবে না, হলো। আর এখানে তোমরা যদি আরেকটা লাইন বাড়াবে তো করতে পারো, এটাকে সেক্স স্কোয়ার 90 মাইনাস 80 করলে তারপরের লাইনে হচ্ছে এইটা হবে। ক্লিয়ার? এই অংশটাকে তুমি সেক্স স্কোয়ার, এই 10টা কি 90 মাইনাস 80 লিখলে, তারপরের লাইনে এইটা হবে কোসেক স্কোয়ার 80। আর যারা সরাসরি করতে পারবে এভাবে করে নেবে। চলো তার পরের অঙ্কে দেখো। তার পরের প্রশ্ন বলছে একটি আয়তঘনের মাত্রা মানে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওকে, এগুলোকে মাত্রা বলে। মাত্রাগুলি যথাক্রমে এত 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 দিয়েছে। ওই আয়তনের সমান
তাহলে ওই আয়তনটা কত হবে? আয়তঘনের আয়তন কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এই তিনটেকে গুণ করলে আয়তঘনের আয়তন পাওয়া যাবে। যে আয়তনটা হবে ওই আয়তনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। তাহলে ওই আয়তনটা সমান নিশ্চয়ই আমরা নিশ্চয়ই এখানে কি বেরোচ্ছে? ওই আয়তনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য করতে বলছে। ক্লিয়ার? তাহলে ওই আয়তনটা যা, তাহলে ঘনকের আয়তনটা তা হবে। চলো তাহলে অঙ্কটা করে ফেলি। তাহলে একদম প্রথমে দেখো আমরা লিখতে পারি, দেখো তাহলে আয়তঘনের আয়তন কত লিখব? 12 ইন্টু 6 ইন্টু 3। ওকে, এটা কত? আচ্ছা, আয়তঘনের আয়তন এইটা, এই আয়তনের সমান আয়তনের একটি ঘনক, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রশ্নানুযায়ী ঘনকের আয়তনটা কী হবে গো? এ কিউ। তাহলে এ কিউ সমান এইটা হবে। আর গুণ টুন করে লাভ নেই, তার কারণ সময় নষ্ট হবে, তাই না? আচ্ছা, এ কিউ সমান আমরা এটাকে কি লিখতে পারি? 2 3 6, 2 12, আর এটা 6টাকে 3 দিয়ে 6, আর 3টা আছে। আচ্ছা, 3ও দেখো 3টে, 2ও 3টে, তাহলে আমরা কি লিখতে পারি? 2-এর কিউ গুণিতক 3-এর কিউ। এটাকে আমরা কি লিখতে পারি? 2 গুণিতক 3-এর হোল কিউ। তাহলে এ কিউ সমান এর হোল কিউ, তাহলে এ সমান পেয়ে গেলাম 6। ক্লিয়ার? তাহলে এটা কি? বাহু, তাই না? তাহলে অতএব কি প্রশ্নে কিটা চেয়েছে যেন? ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? 6। আচ্ছা, এর এখানে ঘনসেমি কথাটা লিখবে। ওকে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ওকে, এটা ঘনকের লিখবে। ওকে, অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। ক্লিয়ার? অঙ্কটা খুবই সহজ। বলছে আয়তঘনের আয়তন এই যে ঘনকের আয়তনের সমান হবে। এটা তো ঘনকের আয়তন, বাহু কিউব সমান এই যে আয়তঘনের আয়তন করেছি। তারপরে এটা ক্যালকুলেশানটা তো দেখে নিলে। চলো তার পরের অঙ্কটা তোমরা চেষ্টা করবে কিন্তু খাতাগুলো ফ্রেশ করার। আর আমার চ্যানেল দেখবে, প্লে লিস্টে আসবে, প্লে লিস্টে এসে দেখবে ইতিহাস ভূগোল অঙ্ক কিন্তু সুন্দরভাবে সাজানো আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সমস্ত 1 নম্বর 2 নম্বরগুলো সলভ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে এক্সের দাগে দেখো, এক্সের দাগের প্রশ্নটা দেখে নিই। এক্স দাগে বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ালে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ওকে, দেখো অঙ্কটা একটু ভেঙে ভেঙে লিখতে হবে। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ আর হলে বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে গো? 4πr² হলো। আবার ব্যাসার্ধ 50% বাড়ালে, ব্যাসার্ধ 50% বাড়ালে ব্যাসার্ধ মানে আর হবে কত? তাহলে আর ছিল আর প্লাস আর এর 50%,
ব্যাসার্ধ 50% বাড়ালে আর হবে কত? আর প্লাস আর এর 50%, 50/100, 50 × 2 100, আর প্লাস, ওকে দেখো আর প্লাস আর এর 50%, আর প্লাস আর এর 50/100 হলো 50 × 2 100, তাহলে r/2, 2r প্লাস আর সমান 3r/2 হলো। তাহলে আর 50% বাড়ালে আর আর হবে কত? ব্যাসার্ধ হবে, তোমরা এইখানটা লেখো আরও বলতে ভালো লাগবে, ব্যাসার্ধ হবে এইটা, অতএব তখন ক্ষেত্রফল, তখন বক্রতলের ক্ষেত্রফল হবে কত? 4 × পাই ইন্টু আর কত এইটা 3r/2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 4 × পাই ইন্টু 3 × 3 = 9 r²/4। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? 9π r²। ক্লিয়ার? এবারে বাড়লো কত? আগে ছিল এইটা, পরে হলো এইটা, অতএব বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেলে কত? এইটা মাইনাস এইটা, 9π r² মাইনাস 4π r² সমান কি 5π r²। ওকে, আচ্ছা এখানে তোমরা চেষ্টা করবে যেটা বলো, আচ্ছা কোনো একক একক এখানে দেয়নি, হলো, এখানে শুধু বর্গ একক কথাটা লিখবে, বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক। ওকে, যাই হোক, তাহলে বৃদ্ধি পেল এত, অতএব শতকরা বৃদ্ধি পেল শতকরা বৃদ্ধি পেল হলো, যেটা ছিল কোটা এইটা, যেটা আগে ছিল সেটা সবসময় নিচে বসবে, আর যেটা বৃদ্ধি পেল উপরে, ইন্টু শতকরা 100%। ওকে, পাই গেল, এটা গেল, হলো 4 2 8, 4 5 20, 25 5 125%। ক্লিয়ার? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, xi একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে πr/l ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে πr/l সমান ভূমির ক্ষেত্রফল মানে πr² ইন্টু এইটা। ক্লিয়ার? তাহলে দেখো, একটা আমি শঙ্কু একটা তোমাদের এঁকে দেখাচ্ছি, দেখো। ওকে, এই একটা শঙ্কু, এটা আর, এটা এইচ, এটা আর, এটা এইচ, এটা হচ্ছে এল। ওকে, তাহলে দেখো ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা, শঙ্কুর উচ্চতা এইচ একক। ওকে, আর তির্যক উচ্চতা, কত? এল একক। এবার শর্ত অনুযায়ী কি বলেছে? বলছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে πr/l, বলছে ভূমির ক্ষেত্রফল, এই বৃত্ত ভূমির ক্ষেত্রফলের 5 গুণ, মানে ভূমির ক্ষেত্রফল কত? πr² ইন্টু 5, 5 গুণ হয়ে গেল। আচ্ছা, এখানে পাই কাটা গেল। ওকে, আচ্ছা, আর কাটা যাবে, এখানে আর পড়ে আছে,
এল সমান এতদূর পর্যন্ত থাকছে 5r। ওকে, আচ্ছা 5 × 9 এটা কিন্তু √5, ক্লিয়ার? এটা হচ্ছে √5, ক্লিয়ার? আর এবারে যদি আমি উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি দাঁড়াবে? এল স্কোয়ার সমান 5r²। ওকে, আর এখান থেকে আমরা কি জানি যে এল স্কোয়ার সমান h² প্লাস r²। ওকে, তাহলে এল এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি h² প্লাস r², মানে এল স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম, তাহলে 5r²। তাহলে h² সমান দাঁড়াচ্ছে 5r² মাইনাস r² সমান 4r², ক্লিয়ার? এবারে দেখো আমি কি লিখতে পারি, h² সমান 4, নিচে কিছু নেই মানে 1। তাহলে আমার এইচ আর আর কিন্তু একই লাগছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। ওকে, h/r² সমান এটাকে কি লিখতো 2/1² দুপাশে পাওয়ার একই হচ্ছে, উড়ে যাচ্ছে। তাহলে h/r সমান 2:1। এটাই চেয়েছে, উচ্চতা শঙ্কুটি উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত। ওকে, এটাই উত্তর। অতএব শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? 2:1। চলো তারপরে শেষ অঙ্কে যাচ্ছি। দেখো শেষ অঙ্কটায় আমরা একদম যাচ্ছি। দেখো এই যে এত তথ্যের গড় দেওয়া আছে, তাহলে এফ এর মান বার করতে বলছে। ওকে, চলো আমরা করি তাহলে। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। আচ্ছা, তো গড় কত দেওয়া আছে? গড় সমান কত? 17। হলো, গড়ের সূত্র কি? সামেশান fi xi বাই সামেশান fi, তাহলে সমান 17। তাহলে সামেশান fi xiটা বার করে নিতে হবে এপাশে, তাই না? তাহলে সামেশান fi xi এটা কত হবে? তাহলে এই দুটোকে গুণ করো, 240 প্লাস এই দুটো 400 প্লাস এই দুটো কী হবে 26f, আর এই দুটো হচ্ছে 220 আচ্ছা এটা 29 মানে 290 হলো। তাহলে এটা দাঁড়ালো 26f প্লাস এগুলো যোগ করো 930। আচ্ছা, তারপরে সামেশান fiটা বার করো, সামেশান এ প্লাস এগুলো যোগ করে দাও, মানে a প্লাস 60। এবারে মানগুলো এইটার মান দেখো বসিয়ে দাও, 26f প্লাস 930 আর সামেশান মান a প্লাস 60 সমান 17। ওকে, তাহলে এটা যদি কোনাকুনি গুণ করে নিই, এটা হচ্ছে 26f প্লাস 930, এটা করলাম, আর এটা করবো 17f প্লাস 17 আর 60টা গুণ করলে কত? 10 20। এটা যদি এদিকে যদি আসে, আচ্ছা দেখো যারা যারা দেখতে পেয়েছিলে না, আশা করি দেখতে পাচ্ছ। এই যে সামেশান fi x এর মান বার করে নিয়েছি আর সামেশান fi বার করে নিয়েছি। হলো, fi x মানকে গুণ করে যোগ করব, এগুলো গুণ করেছি, এই যে লিখেছি, এটা গুণ করেছি লিখেছি, এটা গুণ করেছি লিখেছি, এটা গুণ করে লিখেছি। তারপরে ক্যালকুলেশন
হিসাব করে নিচ্ছি, আর এটা 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 যোগ করে নিচ্ছি, 60 হয়েছে আর এফ থেকে গেছে। এই সামেশান এফ আই এক্স আইয়ের মান এই যে বসিয়ে দিয়েছি, সামেশান এফ আইয়ের মান বসিয়ে দিয়েছি, তারপর কোনাকুনি গুণ করে লিখেছি এটা কোনাকুনি গুণ করে লিখেছি এটা। তাহলে এবারে কি লিখব, 26 এফ মাইনাস 17 এফ সমান 1020 মাইনাস 930। আর এটা কী হবে তাহলে, 9 এফ সমান 90। তাহলে এটা বিয়োগ করলে 9 এফ সমান 90, তাহলে এফ সমান হচ্ছে 90/9 সমান 10। হলো, অঙ্ক শেষ। আমাদের এফের মান চেয়েছিল, তাহলে অতএব নির্ণয় এফ সমান কত, 10। ওকে, এই পর্যন্ত। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ককে এরকম সুন্দর করে ফেয়ার খাতায় বুঝে বুঝে তুলবে। ওকে, তাতে কিন্তু বেশি মাথায় থাকবে, আর যত ফ্রেশ করে করার অভ্যেস করবে সেই অভ্যেসটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় কিন্তু প্রতিফলিত হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখো। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা প্লে লিস্টে যাবে, সেখানে দেখবে আগেও বলেছিলাম সব সুন্দর করে ইতিহাস ভূগোল অঙ্কটা বিশেষ করে ভালো করে দেওয়া আছে, অন্যান্য বিষয়গুলো চেষ্টা করব পরপর দেওয়ার। চলো